আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। তো ইতিহাসের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা বা লোকাল গভর্নমেন্ট সম্পর্কে। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে আপনি চাইলে ঘরে বসে থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য জিকে সম্পূর্ণ কোর্সটি পাবেন একদম ফ্রিতে। আমাদের চ্যানেলে দুটি প্লেলিস্ট রয়েছে, একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাহিদ 24, আরেকটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাহিদ 24। দুইটি প্লেলিস্টেই সাধারণ জ্ঞানের সম্পূর্ণ বিষয়গুলো সাজানো রয়েছে ধারাবাহিকভাবে। তো চলে আসি আজকে আমাদের আলোচ্য বিষয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। আচ্ছা, স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত যে সরকার ব্যবস্থা, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে সরকার ব্যবস্থা গঠন করা হয় তাকেই স্থানীয় সরকার ব্যবস্থা বলা হয়। তো স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে জেলা পরিষদ, আরেকটি হচ্ছে উপজেলা পরিষদ এবং আরেকটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো এই তিনটি হচ্ছে স্থানীয় যে সরকার ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রধান ভাগ। এখন বিষয়টি হচ্ছে এই স্থানীয় সরকার ব্যবস্থায় তিনটির মধ্যে এই জেলা পরিষদ, এটি হচ্ছে জনগণের পরোক্ষ ভোটে এই জেলা পরিষদের চেয়ারম্যান বা যিনি প্রধান তাকে নির্বাচন করা হয়। কিন্তু বাকি যে দুটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এই দুইটি হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ জনগণ নিজে ভোট দিয়ে এই তাদের যে প্রধান বা চেয়ারম্যান তাকে হচ্ছে নির্বাচন করা হয়। তো আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে জেলা পরিষদ সম্পর্কে। জেলা পরিষদের যে কাঠামো, এই কাঠামোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন পরীক্ষায় আসে এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের কাঠামো সম্পর্কে। তো জেলা পরিষদের যে প্রধান তাকে বলা হচ্ছে চেয়ারম্যান, এবং জেলা পরিষদে এই চেয়ারম্যানের মেয়াদ হচ্ছে 5 বছর। যে স্থানীয় সরকার ব্যবস্থার যে আমরা পাবো, যে চেয়ারম্যান পাবো বা তাদের অধীনে যেই সংরক্ষিত নারী আসন বা 3টি আসন মিলে যে নারী আসন রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখব তাদের কিন্তু মেয়াদ হচ্ছে 5 বছরের জন্য। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা আগে বলেছি যে জেলা পরিষদ হচ্ছে পরোক্ষ, জেলা পরিষদের চেয়ারম্যান পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, বাকি দুইটি চেয়ারম্যান কি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। আর 15 জন মেম্বার এবং 5 জন নারী সদস্য নিয়ে গঠিত হচ্ছে জেলা পরিষদ। তো মূলত এটি হচ্ছে জেলা পরিষদের গঠন। পরীক্ষা আসলে এই গঠনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে, যে এভাবে প্রশ্ন আসতে পারে যে স্থানীয় সরকার ব্যবস্থা কাঠামোকে কয়ভাবে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। এছাড়াও আসতে পারে যে স্থানীয় সরকার ব্যবস্থা জেলা পরিষদের প্রধান হচ্ছে চেয়ারম্যান, এবং মেয়াদকাল আসতে পারে, এবং প্রত্যক্ষ ভোটে নাকি পরোক্ষ ভোটে নির্বাচিত হন এটি আসতে পারে। আর সংখ্যাটা আসতে পারে যে কতজন মেম্বার এবং কতজন নারী সদস্য নিয়ে এই জেলা পরিষদ গঠন করা হয়। এবার আমরা দেখব হচ্ছে উপজেলা পরিষদ সম্পর্কে। তো এই উপজেলা পরিষদ বিভিন্ন পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপজেলা পরিষদ ব্যবস্থা চালু হয় কত সালে, অথবা উপজেলা পরিষদ ব্যবস্থায় সর্বপ্রথম নির্বাচন হয় কত সালে। এই দুইটি প্রশ্ন সবথেকে বেশি পরীক্ষায় এসেছে। তো আমাদের মনে রাখতে হবে যে উপজেলা পরিষদ গঠন করা হচ্ছে 1983 সালে, এবং নির্বাচন করা হয় মাত্র 2 বছর পরে। নির্বাচন করা হয় 1985 সালে, অর্থাৎ চালু হয় হচ্ছে 83 সালে, এবং সর্বপ্রথম ভোট নির্বাচন হয় হচ্ছে কত সালে? 85 সালে। এবং উপজেলা এই যে ব্যবস্থাটি, এই ব্যবস্থাটি কি পরবর্তীতে 1992 সালে বাতিল করা হয়, এবং পরবর্তীতে আবার 2009 সালে জাতীয় সংসদ কর্তৃক এই ব্যবস্থাটি আবার চালু করা হয়। তাহলে উপজেলা ব্যবস্থা বাতিল করা হচ্ছে 1992 সালে, এবং চালু করা হয় আবার পুনরায় 2009 সালে। এবং কাঠামো বা এই গঠনটা অনেক পরীক্ষায় আসে, যে এই উপজেলা ব্যবস্থায় কয়জন চেয়ারম্যান থাকে বা সদস্য কতজন থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। চেয়ারম্যান ঠিক জেলা পরিষদের মতন একজনে থাকে, কিন্তু এখানে 2 জন ভাইস চেয়ারম্যান থাকে। সহযোগী হিসাবে 2 জন ভাইস চেয়ারম্যান থাকে, 3 জন নারী সদস্য। এই 3 জন নারী সদস্য আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে জেলা পরিষদে ছিল হচ্ছে 5 জন নারী সদস্য, কিন্তু উপজেলা ব্যবস্থা কয়জন নারী সদস্য? 3 জন নারী সদস্য। এবং উপজেলার অধীনে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মেম্বার, অর্থাৎ একটা উপজেলার অধীনে যতগুলো ইউনিয়ন পরিষদ থাকবে সেই ইউনিয়ন পরিষদের প্রধান একজন করে কি থাকবে? মেম্বার থাকবে এখানে। তাহলে এই হলো মোটামুটি উপজেলা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা দেখব হচ্ছে ইউনিয়ন পরিষদ সম্পর্কে। ইউনিয়ন পরিষদের গঠন সম্পর্কে আমরা দেখব। তো ইউনিয়ন পরিষদ হচ্ছে, আমরা যে দেখলাম স্থানীয় সরকার ব্যবস্থা, এই স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন পর্যায়,
অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে কি জেলা পরিষদ এবং সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটি কিন্তু পরীক্ষা অনেকবার এসেছিল যে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি বা সর্বনিম্ন পর্যায় কোনটি, তা হচ্ছে কি ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের কিন্তু মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে এই ইউনিয়ন পরিষদ আমি প্রথমে বলেছিলাম যে জেলা পরিষদ হচ্ছে পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, বাকি দুইটা কি হয় প্রত্যক্ষ ভোটে। তার মানে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তিনি কি হন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। এর পরবর্তীতে হচ্ছে একজন হচ্ছে চেয়ারম্যান থাকে এবং একটি ইউনিয়ন পরিষদের অধীনে 9টি ওয়ার্ড থাকে। একটি ইউনিয়ন পরিষদের অধীনে 9টি ওয়ার্ড থাকে এবং 9 জন মেম্বার তাহলে থাকবে যেহেতু 9টি ওয়ার্ড, এবং প্রতি 3টি ওয়ার্ডের জন্য একজন করে নারী সদস্য থাকবে। অর্থাৎ 9টি ওয়ার্ডের জন্য 9 জন মেম্বার, কিন্তু 3টি ওয়ার্ডে একজন করে নারী সদস্য থাকবে। এবং এই যে 3টি ওয়ার্ডে একজন করে নারী সদস্য থাকবে তা চালু হয় হচ্ছে 1997 সালে। তো সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য তুলে ধরা হয়েছে ইউনিয়ন পরিষদ সম্পর্কে। এবার আমরা দেখব হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন সম্পর্কে। এই পৌরসভা এবং সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা শহর এলাকার জন্য একটি স্বায়ত্তশাসিত ব্যবস্থা। অর্থাৎ এই দুটি কি শহর এলাকার জন্য স্থানীয় স্বায়ত্তশাসিত ব্যবস্থা। তো তার মধ্যে আমরা সিটি কর্পোরেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। তো সিটি কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, যেটি পূর্বে কিন্তু পৌরসভা ছিল। 1990 সালে ঢাকা সর্বপ্রথম কি হয় সিটি কর্পোরেশন হয় এবং বাংলাদেশে বর্তমান সর্বমোট 12টি সিটি কর্পোরেশন রয়েছে। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে এবং বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তাহলে আমরা দেখলাম যে সিটি কর্পোরেশন ব্যবস্থা চালু হয় হচ্ছে সর্বপ্রথম ঢাকাতে 1990 সালে। অর্থাৎ ঢাকা পৌরসভা কি হয় সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয় 1990 সালে এবং বাংলাদেশের বর্তমান সিটি কর্পোরেশন হচ্ছে 12টি এবং সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মানে সর্বপ্রথম যিনি মেয়র নির্বাচিত হন তিনি কি তার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ। স্থানীয় সরকার ব্যবস্থা যে 3টি আমরা পর্যায়ে দেখলাম যে হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং হচ্ছে ইউনিয়ন পরিষদ। তার মধ্যে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতো তার সেখানকার প্রতিনিধি, ঠিক সিটি কর্পোরেশনের হচ্ছে মেয়র এবং কাউন্সিলররা কি হয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। এই সিটি কর্পোরেশন ব্যবস্থার মধ্যে যে ক্ষুদ্র যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ওয়ার্ড বলা হয়, সেগুলোকে ওয়ার্ড বলা হয় এবং অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে একটা হচ্ছে সিটি কর্পোরেশনের এলাকা গঠন করা হয়। আর আরেকটি তথ্য হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের যারা প্রতিনিধি অর্থাৎ সর্বোচ্চ যিনি প্রতিনিধি তার নাম হচ্ছে মেয়র এবং হচ্ছে ওয়ার্ডের যিনি প্রতিনিধি তাকে বলা হয় কাউন্সিলর বলা হয়। তো এই মেয়র সম্পর্কে গুরুত্বপূর্ণ আরো তথ্য, তিনি হচ্ছে তার যে পদমর্যাদা হচ্ছে প্রতিমন্ত্রীর পদমর্যাদা সমান। প্রতিমন্ত্রীর পদমর্যাদা সমান হচ্ছে মেয়রের পদমর্যাদা এবং এই মেয়রকে কিন্তু শপথ বাক্য পাঠ করানো হচ্ছে প্রধানমন্ত্রী। তাই এই কয়েকটি তথ্য গুরুত্বপূর্ণ। মেয়রকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে প্রধানমন্ত্রী এবং মেয়রের মর্যাদা হচ্ছে প্রতিমন্ত্রীর সমান এবং ওয়ার্ডের যিনি প্রধান তাকে বলা হচ্ছে কাউন্সিলর এবং সবগুলো ওয়ার্ড মিলে যিনি প্রধান তাকে বলা হচ্ছে মেয়র। স্থানীয় সরকার ব্যবস্থার 2টি প্রতিষ্ঠান সম্পর্কে এবার আমরা দেখব, তা হচ্ছে NILG অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, আরেকটি দেখব হচ্ছে LGED লোকাল গভর্নমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট। তো এই 2টি প্রতিষ্ঠান হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা উন্নয়নমূলক কাজ করে। যেমন হচ্ছে NILG এটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ এখানে হচ্ছে স্থানীয় পর্যায়ে যারা সেখানে চাকরি পাবেন তাদেরকে কি করা হয় প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। এবং আরেকটি হচ্ছে LGED লোকাল গভর্নমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট। তো আমরা দেখি যে হচ্ছে আমাদের যে উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ এই যে রাস্তাগুলো যে সংস্কার করা হয় এটি কিন্তু এই LGEDর অধীনে এই কাজগুলো করা হয়। অর্থাৎ এই দুটি হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার অধীনে প্রতিষ্ঠান। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কে। তো আমরা যেহেতু লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আছি তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ সেখানকার একটি তথ্য। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটি কিন্তু হচ্ছে সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এটি 2001 সাল থেকে সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। অর্থাৎ
সমবায় মন্ত্রণালয়ের অধীনে এই পল্লী উন্নয়ন বোর্ডটি পরিচালিত হয়। এই সমবায় মন্ত্রণালয় সমবায় অধিদপ্তরটি হচ্ছে আগারগাঁও, ঢাকায় অবস্থিত। বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি BARD এটির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান। এই ডক্টর আক্তার হামিদ খান কিন্তু সমবায় যে আন্দোলন এটার কিন্তু প্রবক্তা কিন্তু তিনি। প্রতিষ্ঠা হচ্ছে 1959 সালে এবং অবস্থান হচ্ছে কোটবাড়ি, কুমিল্লা। দ্বি-স্তর সমবায় মডেলের উদ্ভাবক হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান। অর্থাৎ এই সমবায় সম্পর্কে যে কোনো প্রশ্নের প্রতিষ্ঠাতা হিসাবে কিন্তু আমরা দিতে পারি যে ডক্টর আক্তার হামিদ খান, কেননা তিনি এটি প্রতিষ্ঠা করছেন, তিনি এর জন্য কি করেছেন, আন্দোলন করেছেন। এই মন্ত্রণালয়ের কাজ কি? এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে গ্রামীণ বা পল্লী উন্নয়নের জন্য কাজ করা। এবার আমরা দেখব হচ্ছে বিচার বিভাগ সম্পর্কে। তো বিচার বিভাগ সম্পর্কে আমরা এর আগে সংবিধানে দেখে এসেছি যে বিচার বিভাগের হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুটি বিভাগ, একটি হচ্ছে আপিল বিভাগ, আরেকটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। একটি কি বিভাগ? আপিল বিভাগ, আরেকটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ। তো বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে নিম্ন আদালত। অর্থাৎ এইটি হচ্ছে কি উচ্চ আদালত, কিন্তু বাংলাদেশের নিম্ন বা অধীনস্থ কিছু আদালত রয়েছে যা সংবিধানের 114 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে। তো আমরা সংবিধান পড়তে গিয়ে দেখে এসেছিলাম যে বাংলাদেশের বিচার বিভাগ হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে নিম্ন আদালত। তো আমরা হচ্ছে উচ্চ আদালত সম্পর্কে দেখেছিলাম যে দুইটি বিভাগ, একটি হচ্ছে উচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট যার দুইটি বিভাগ, একটি হচ্ছে আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই বিভাগগুলো সম্পর্কে দেখেছি। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের যে নিম্ন আদালত বা অধস্তন আদালত, এই আদালত সম্পর্কে। তো এই আদালত সম্পর্কে সংবিধানের 114 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল যে বাংলাদেশে বাংলাদেশে কি থাকবে, সুপ্রিম কোর্টের অধীনে অনেকগুলো অধস্তন আদালত থাকবে। অর্থাৎ বিভিন্ন জেলা বা বিভিন্ন মানে বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে বিভাগীয় শহর, সেখানে এই আদালতগুলো থাকবে আর কি। তো এই আদালতে দুই ধরনের বিচার কার্য হয়, একটি হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে ফৌজদারি। এখন বিষয়টা হচ্ছে এই যে দেওয়ানি এবং ফৌজদারি, এই বিষয়গুলো কি? এই বিষয় হচ্ছে দেওয়ানি আদালত বলতে গেলে বোঝায় যে আদালতে হচ্ছে জায়গা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা করা হয়, সেই আদালত হচ্ছে দেওয়ানি আদালত। আর হচ্ছে ফৌজদারি আদালত হচ্ছে যেই আদালতে কি করা হয়, মারামারি, তারপর হচ্ছে খুন, জখম, হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, এই বিষয়গুলো যে আদালতে মানে যে আদালত এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে তাকে সেটি কি ফৌজদারি আদালত। তো মোটামুটি বাংলাদেশের বিচার বিভাগ এই কয়েকটি মানে কাঠামোটি এটি। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন দেখব। তো বিচার বিভাগ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অর্থাৎ যেটি সর্বোচ্চ আদালত, সেখানে একমাত্র নারী বিচারপতি ছিলেন হচ্ছে বিচারপতি নাজমুন আরা সুলতানা। এবং এই আপিল বিভাগে হচ্ছে বিচারপতির সংখ্যা হচ্ছে 11 জন এবং বেঞ্চের সংখ্যা হচ্ছে 3টি। আর হচ্ছে বিচারপতিদের সম্পর্কে অনুচ্ছেদ 95 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের সরকারের অঙ্গ 3টি, একটি শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। আমরা জানি জাতীয় সংসদ কি করে, যে আইনগুলো তৈরি করে সেই আইনগুলো প্রণয়ন করে, অর্থাৎ শাসন করে কারা? শাসন বিভাগ। এবং বিচার বিভাগ কি করে, এই আইনের কোনো ত্রুটি আছে কিনা বা শাস্তি হলে বিচার বিভাগ সেই কাজগুলো করে থাকেন। এবং এই যে আইন বিভাগ এবং এই শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ মানে পূর্বে একত্রে ছিল এবং 1 নভেম্বর 2007 সালে তারা পৃথক হয়। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে। বাংলাদেশ বার কাউন্সিল বিষয়টি হচ্ছে এর প্রধান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আমরা জানি যে অ্যাটর্নি জেনারেলকে বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবী, অর্থাৎ সরকারের পক্ষে যিনি আইনজীবী তাকে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এই আইনজীবী বার কাউন্সিলের কাজ কি? বার কাউন্সিল গঠন করা হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে নিয়ে। এই বার কাউন্সিল গঠনের উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের যে আইনজীবী আছে তাদেরকে কি করা, নিবন্ধন করা, তাদেরকে নিবন্ধনের জন্য পরীক্ষা অনুষ্ঠান করা এবং তাদের যদি কোনো অসৎ আচরণ হয় এই কারণে তাদেরকে কি করা, তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া। এই কাজটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল করে থাকে এবং যার প্রধান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবং এই বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং যে বার কাউন্সিলে যেই নিবন্ধিত আইনজীবী হবে তাদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর এবং এই বার কাউন্সিলের সদস্য সংখ্যা হবে 15 জন। এবার আমরা দেখব হচ্ছে বিচার বিভাগের অধীনে যে দণ্ডবিধি রয়েছে, অর্থাৎ সর্বপ্রথম যে ভারতীয় উপমহাদেশের দণ্ডবিধি 1860-এর অধীনে বেশ কিছু তথ্য আমরা দেখব যে 1860 সালে ভারতীয় উপমহাদেশে
যে দণ্ডবিধি প্রচলন হয়েছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশে 5 ধরনের শাস্তি দেওয়া হয়। কয় ধরনের? 5 ধরনের শাস্তি দেওয়া হয়। অর্থাৎ দণ্ডবিধি 1860 অনুযায়ী বাংলাদেশে 5 ধরনের শাস্তি দেওয়া হয়। সেই 5 ধরনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত। এটি হচ্ছে 1860 সালের নিয়ম। এবার আমরা দেখব হচ্ছে ফৌজদারি বিধি 1898 সালের কিছু হচ্ছে আইনের ধারা সম্পর্কে, যেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো। তো প্রথমটি হচ্ছে ধারা 6(1)। এই ধারায় বলা হচ্ছে যে বাংলাদেশে ম্যাজিস্ট্রেট হবে 2 ধরনের, একটি হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আরেকটি হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ একটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর একটি কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এরপরে হচ্ছে ধারা 144। এই 144 হচ্ছে জরুরি অবস্থা, অর্থাৎ কোনো স্থানে যদি ফৌজদারি অবস্থা অর্থাৎ মারামারি, কাটাকাটি, জখম, কোনো মানে জরুরি মানে কঠিন অবস্থা হয়, সেখানে কি করতে পারবে? 144 ধারা জারি করতে পারবে। এবং এই 144 ধারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই 144 ধারার মেয়াদ হবে হচ্ছে 2 মাস। এই 144 ধারার মেয়াদ হবে 2 মাস এবং 4 জনের বেশি ব্যক্তি একত্রে কি করা যাবে না? সমাবেশিত হওয়া যাবে না সেই জায়গায়। তো তারপরে হচ্ছে 154 নাম্বার। 154 নাম্বার হচ্ছে এফআইআর দায়ের করা, অর্থাৎ কোনো ব্যক্তি যে কোনো অভিযোগে কি করতে পারবে? বিভিন্ন স্থানীয় থানায় কি করতে পারবে? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দিতে পারবে, অর্থাৎ সেখানে জানাইতে পারবে যে তার এই সমস্যা বা তার প্রাণের ঝুঁকি রয়েছে বা যে কোনো কিছু সে কি করতে পারবে? প্রথম অভিযোগ দিতে পারবে 154 নাম্বার ধারায়। এরপর হচ্ছে 164 নাম্বার ধারায় পুলিশ কি করবে? আসামির জবানবন্দি নিতে পারবে। আর এরপরে হচ্ছে 167 নাম্বার ধারায় পুলিশ যে কোনো পুলিশ কি করতে পারবে? আসামি থেকে আসামির রিমান্ড চাইতে পারবে আদালতের কাছে। এই কয়েকটি ধারা হচ্ছে 1898 সালে ফৌজদারি বিধির সবথেকে গুরুত্বপূর্ণ ধারা, পরীক্ষায় আসার মতো। তো আমরা হচ্ছে 1860 সালে আইন দেখলাম এবং হচ্ছে 1898 সালে ফৌজদারি আইন দেখলাম। এবার আমরা দেখব তাছাড়া অন্য কিছু গুরুত্বপূর্ণ আইন। তার মধ্যে প্রথমটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1887 সাল। এই আইনে বলা হয়েছে যে বাংলাদেশের যে জমি সংক্রান্ত কিন্তু আইনটি, অর্থাৎ 12 বছর এই একটি জমি যদি অন্য দখলে থাকে এবং তার পূর্বে কি সেই ব্যক্তি যদি মানে অভিযোগ দায়ের করে বা এই আইনে মামলা করে, সে কিন্তু জমিটি ফেরত পাবে। এইভাবে এই আইনটির মূল কথা হচ্ছে এটি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর তামাদি আইন, এটিও জমি সংক্রান্ত 1908 সালের, যে কোনো ব্যক্তি যদি অন্যের জমি 12 বছর বা তার বেশি সময় ধরে ভোগ করে, তাহলে সেই জমিটি তার অধিকারে চলে আসবে বা এমন কিছু হচ্ছে এই আইন, তামাদি আইন। এরপর হচ্ছে মুসলিম পরিবার আইন 1961। পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি আসে যে হচ্ছে যে এই আইনটি কত সালের, আমাদের কিন্তু সালটি মনে রাখতে হবে, যে মুসলিম পরিবার আইন 1961। অনেক সময় আসতে পারে যে এই আইনের বিষয়বস্তু কি, এটিও আসতে পারে, যেমন হচ্ছে বিবাহ নিবন্ধন, তারপর হচ্ছে তালাক, দিনমোহর, এগুলো কিন্তু এই মুসলিম পরিবার আইনের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই বিষয়বস্তুগুলো। আমাদের সাথে মনে রাখতে হবে এই আইনের সালটিও, মুসলিম পরিবার আইন 1961। এই আইনে কি মুসলিম পরিবারের বিবাহ নিবন্ধন, তারপর হচ্ছে বিবাহ বিচ্ছেদ, তারপরে ভরণপোষণ, সন্তান, তারপরে হচ্ছে মানে যা কিছু আছে মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে এই আইন 1961 সালের এই আইনের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে পরিবার আদালত আইন 1985। আরেকটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974। তো এই বিশেষ ক্ষমতা আইন 1974 বলতে বোঝায় যে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করে বা রাষ্ট্রবিদ্রোহী কোনো কাজ করতে পারে, এমন যদি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা যদি মানে প্রশাসন যদি এমনটা বুঝতে পারে, তাহলে এই আইনে তাকে কি করতে পারবে? সেই ব্যক্তিকে বন্দী করতে পারবে। তা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974। আমি পড়াচ্ছি জিকে ম্যাজিক বই থেকে। আপনারা যারা ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি শেষ করতে চান, তারা আমাদের এই বইটি পাবেন night24.com।